আমি সোজা ওখানে যাচ্ছি, তাই না? হ্যাঁ। পৌষ নজর ঘুরিয়ে এদিক ওদিক দেখলো সামনে ড্রাইভার। আগে পরে কোনো প্যাকেট তো দূর, পানির বোতল বাদে কিছুই নেই। অল্প লজ্জা পেল পৌষ। ইনিমিনির জন্য অন্তত চিপস নেওয়া যেত। বাবুর হাতেই বা কি দিবে পৌষ? তৌসিফ তো কিছুই বলল না। হঠাৎ নিজের গলায় হাত যেতেই মনটা উৎফুল্ল হলো। পাতলা একটা শোনাচ্ছেন, এটা পৌষের নিজের গলা থেকে খুশি হাসি মুখে এটাই দিবে পৌষ। চেনটা তার খুবই প্রিয়। মায়ের কিনা? পৌষ ভাবলো হাসি মুখে দিতে দিতে বানিয়ে ছানিয়ে কিছু বলে দিবে, কেউ বুঝবে না। কাজটা অবশ্য তৌসিফের অগোচরে করা দরকার, যদি বুঝে আবার মাইন্ড করবে। পৌষ অবশ্য আশা রাখে না, তাই হতাশ হওয়ার সম্ভাবনা নেই। তবে অতি সূক্ষ্ম এক আশা তো ছিল যে তৌসিফ নতুন বাবুকে ফুপা হিসেবে কিছু দিবে। আলতো হাতে নিজের কাছে টানলো তৌসিফ। পৌষ মাথাটা কাঁধে রাখতেই তৌসিফ জিজ্ঞাসা করলো, তখন বললে না কি লুকোচ্ছিলে? পৌষ যেন মহা বেকায়দায় পড়ল। এই লোক এত চতুর! তাইফাকে বলে পৌষ কাল ডেট নিয়েছে, ডাক্তার দেখাবে। তার মনটা কু ডাকছে, মনে হচ্ছে নিশ্চিত কোনো সমস্যা আছে তার। তৌসিফের শক্ত হাতের মাঝে নিজের ছোট হাত রাখে পৌষ, ছোট্ট করে বলে, একটা তুলতুলে হাত দরকার মাঝখানে। হুম। আপনার বাবু অনেক পছন্দ। অনেক। আমাদের বাবু আসলে আমার আদর কম পড়বে না তো? প্রশ্নই ওঠে না। উল্টো বাবু তোমাকে আদর করবে, ভালোবাসবে। পৌষ ক্ষুদ্র শ্বাস ফেলল। তার ভেতরটা চুপসে যাচ্ছে বারংবার। গেটের সামনে গাড়ি থামতে না থামতেই হুড়মুড় করে বাচ্চাগুলো ছুটে এলো। আপা ডাকের বন্যা বইয়ে দিয়ে তারা একসাথে জড়িয়ে ধরল আদরের বোনকে। নিখাদ এক ভালোবাসা এদের। পৌষ কেন জানি কেঁদে ফেললো। ওর বুকটা হু হু করে উঠল। হাজার স্বামী ভালোবাসো, কিন্তু এদের ভালোবাসা তো ভিন্ন। ছোট থেকে এখানে বড় হলো পৌষ, অথচ এখন দিনের পর দিন এদের দেখা মিলে না। চাইলেও তৌসিফ করতে দেয় না। ইনিমিনিকে একসাথে কোলে তুলে তৌসিফ ভেতরে ঢুকতে ঢুকতে চাচিরা সহ হেমন্ত বেরিয়ে এলো। বাড়িতে ভালোই আয়োজন হচ্ছে। পৌষ অবাকই হলো, মুখে এখনো কিছু বলতে পারল না। কেন জানি মুখ দিয়ে কথা বেরোয় না। পিহা ওকে জড়িয়ে ধরেই আছে, কান্নারত গলায় ডাকে, আপা, হুম। তোমার কাছে কত যেতে চাইলাম, কেউ নিল না আপা। জ্যৈষ্ঠ ভাই 2 দিন খায়নি, ছোট্ট ভাইকে গালিগালাজ করেছে চাচা। পৌষ চাপা স্বরে বলে, কেন? তোমার কাছে যেতে চাইছিল বলে। পৌষের গলা ধরে আসে। জ্যৈষ্ঠ গম্ভীর, অথচ বোনের হাতটা ধরে আছে। চাচিরা হাসি মুখে ভেতরে নিতেই পৌষ বসলো না, বরং হেমন্তকে জিজ্ঞাসা করলো। ভাবি তোমার রুমে? হ্যাঁ। পৌষ তৌসিফের দিকে তাকিয়ে বলল, আপনি একটু বসুন, আমি দেখে। আমিও দেখবো। পৌষ ঠোক গিলল। আর তৌসিফ গেলে গলার চেনটা কিভাবে দিবে ও? না দিলেও তো খারাপ দেখায়। ঠোঁট কামড়ে এগিয়ে গেল পৌষ। শ্রেয়া ওকে দেখা মাত্রই হাত বাড়ালো। বাড়ন্ত হাতটা ধরে পৌষ। ছলছল চোখে দুজন কথা বলে, কিন্তু কণ্ঠনালী ভেদ করে কথা আসে না। হেমন্ত বুঝে তৌসিফকে বসতে দিয়ে বলে, আমার ছেলে দেখবি না? পৌষ মাথা নাড়ে। পাশ থেকে ঘুমন্ত ছোট্ট একটা জানকে কোলে তুলে হেমন্ত। পৌষের শরীরটা শিউরে ওঠে, অতি নরম ছোট্ট একটা দেহ। পৌষ হাত বাড়াতেই হেমন্ত দিয়ে দিল। পৌষ মাশাল্লাহ বলেই ফেলল। এ তো তোমার মতো হলো হিমু ভাই। হেমন্ত মাথা নাড়ে। শ্রেয়া বলল, নাকটা তোর মতো। তৌসিফ উঠে এলো, আগ্রহ নিয়ে বলল, আমার কাছে দাও। সবাইকে অবাক করে দিয়ে তৌসিফ কোলে তুলে চুমু দিল কপালে। নরম সুরে নানান কথা বলল, ছোট্ট ঘুমন্ত এক বাচ্চার সাথে। পৌষের বুক কামড়ে উঠে। যদি ওর বাচ্চা না হয় তাহলে তৌসিফ কি করবে? ওকে ছেড়ে দিবে? দিলেই বাকি। যার টাকা আছে তার কি বউয়ের অভাব হয়? পৌষের মাথা ভন ভন করছে। ও শ্রেয়ার পাশে বসে পড়ল, মনে মনে বলল, উনি তোকে ভালোবাসে, বাবুর জন্য ছাড়বে না। সবাইকে অবাক করে দিয়ে পকেট থেকে একটা লাল বাক্স বের করে তৌসিফ, যার ভিতরে ছোট্ট একটা চেন জাতীয় কিছু। তৌসিফ দিতে দিতে বলল, ছেলে তো স্বর্ণ নিষিদ্ধ, তাই না? তাই প্ল্যাটিনাম দিলাম। নিয়ম তো মুখ দেখে স্বর্ণ দেওয়া, তবে সেটা তোলা রইল। ছেলের বউকে দিয়ে পুষিয়ে দেবো, কেমন? বাচ্চাটাকে পুনরায় বুকে জড়ালো তৌসিফ। তাকে প্রথম এত কথা বলতে দেখলো হেমন্ত আর শ্রেয়া। হাজারো বায়না, মুখ গোমরা বা আবদার, কোনোটাই কাজে লাগলো না। চাচারা সহ অনুরোধ করলো থাকতে, কিন্তু তৌসিফ অনড়। তার বউ অসুস্থ, কিছুতেই রেখে যাবে না। আর নাই, এখানে সে নিজে থাকবে। পৌষ ভাই বোনকে জড়িয়ে আদর করে বেরিয়ে গেল। তৌসিফের দিকে তাকালো না অবধি। পেছনে তৌসিফ বিদায় জানিয়ে নিজে উঠলো। গাড়িতে বসা মাত্রই পৌষ একটু দূরে সরে বসে। তৌসিফ জানে রেগে ফুলে আছে তার বউ। এখন একে ঘাটাতে গেলেই উল্টো তৌসিফকে ঘেটে দিবে। না জানি ড্রাইভারের সামনে কি বলে ফেলে। ভরসা নেই তার বউকে। তবুও তার ভালো লাগলো না দূরত্ব। নিজের কাছে যেতেই পৌষ আর নড়ে না। তৌসিফ আলগোছে পৌষের মাথাটা নিজের বুকে নিল। আলতো হাত বুলালো গালে, কপালে চুমু দিয়ে বলল, এবার এসো। তার আর প্রয়োজন হবে না। ঠান্ডা স্বর, বড়ই ঠান্ডা, যেন বরফ। তৌসিফ ভাবুক হলো, বউটা কি তাহলে বেশি রেগে আছে? তার রাগ প্রকাশের মাধ্যম তো চিল্লা পাল্লা করা। এভাবে ঠান্ডা হওয়া না। শালটা দিয়ে ভালো মতো পোষকে জড়িয়ে নিল নিজের সাথে।
পৌষ চুপ, একদম কথা বলল না। তৌসিফ বেশি হাঁসফাঁস করছে, একবার গালে হাত বুলাচ্ছে তো একবার মাথায়। তোতা পাখিদের তো চুপ থাকতে নেই, তারা বুলি ছড়াবে, সারাক্ষণ কথা বলবে। সোহা শাশুড়ির খাবারটা রুমে এনে দিতেই তিনি বললেন, স্বামী স্ত্রী ঝগড়া লাগবেই, সেখানে শোনা যাবে একজনের গলা। দুজন চিল্লাপাল্লা করলে আশেপাশের মানুষ কি বলবে? সোহা চমকালো না। শাশুড়ি তাকে পছন্দ করে না এটা তো স্পষ্ট। সোহা খাবার রেখে জিজ্ঞাসা করলো, কিছু লাগবে আর? না, যাও এখন, তোমার শ্বশুরকে খাবার দাও। আচ্ছা। সোহা বেরিয়ে গেল। টেবিলে খাবার দিতে মেহেদিও চলে এলো। খেতে বসা মাত্রই শ্বশুর ওকেও খেতে বলল। সোহা খায় না, জানায় পরে খাবে। অল্প খেয়ে মেহেদি উঠে গেল। মায়ের কাছে গিয়ে খোঁজ খবর নিয়ে বেরিয়ে গেল মেহেদি। সোহা এসে আবার সবটা গুছিয়ে দিল, জানালো, আজ আপনার সাথে ঘুমাই আম্মা? রাতে যদি সমস্যা হয়। দরকার নেই, ঘরে যাও। সোহা তবুও শাশুড়ির পায়ের কাছে বসলো। মন চাইলো জিজ্ঞাসা করতে তার কেন অপছন্দ সোহাকে, কিন্তু প্রশ্ন করার প্রয়োজন পড়ল না। সোহার ভেতরটা চিৎকার করে বলল, তুই নিজে ভালো যে কেউ তোর ভালো করবে? শাশুড়ির ধমকে রুমে এলো সোহা। তার মনে হলো দাপট ধরে রাখা উচিত ছিল। ওই যে প্রথম রাতে স্বামীর কাছে সবটা বিসর্জন দিল, তাই তো আজ মাস না গড়াতেই তুচ্ছতাচ্ছিল্য করা হচ্ছে তাকে। সোহা ভাগ্যের উপর রাগ দেখালো। মিনু ফোন দিয়ে মন খারাপ করে, তাকে এখানে আনতে হবে। সোহার বাচ্চার মতো মিনু। মেহেদি খাটের উপর বসা ছিল। সোহাকে আসতে দেখে উঠে দাঁড়ালো। সোহা ক্ষুদ্র শ্বাস ফেলে খাটের এক প্রান্তে শুয়ে পড়ে। মেহেদি কথা বলবে ভেবেছিল, কিন্তু হলো না। সে নিজেও সোহার পাশে শুয়ে পড়ে। রাত 1:30, সেই সাথে পাল্লা দিয়ে ঠান্ডা। মেহেদি সোহার পিঠে হাত রাখতে সোহা বলে উঠল, শরীর ভালো না। মেহেদি চমকালো। ওর বুকটা ধকধক করছে। ও তো তেমন কিছু ইঙ্গিত দেয়নি। সোহা তাকে ভুল ভাবছে। সে তখনকার কথাগুলো মন থেকে বলেনি, কিভাবে যেন বেরিয়ে গেল মুখ থেকে। মেহেদি হাতটা ধরে নিজের কাছে টানতে সোহা এলো, স্থান পেল বুকে। অতঃপর ফুপিয়ে করা কান্না। এক ঝাঁক অভিযোগ। বিছানার উপর বসা পৌষ। তৌসিফ ওকে নামিয়ে দিয়ে বাইরে গিয়েছিল, ফিরল মাত্র। পৌষ খাবার আনলো না। নিজের কাজ সে নিজে করুক। পরক্ষণে আর টিকতে পারল না। উঠে গিয়ে খাবার বুয়াদের দিয়ে গরম করে টেবিলে রাখলো। তাইফা ঘুমিয়ে যাওয়াতে পৌষের কথা হলো না। মনটা বড্ড খারাপ হয়ে যাচ্ছে কিনা। তৌসিফ অবশ্য বুঝলো বউয়ের মন খারাপ, কিন্তু সে মানতে নারাজ। টেবিলে বসেই বলল, তুমি বসছো না কেন? খাবো না। না করার সুযোগ নেই। আপনার ইচ্ছে মতো খেতে হবে। অবশ্যই, চুপচাপ বসো এখানে। তৌসিফ গম্ভীর কণ্ঠে বলায় পৌষ বসে। তৌসিফ নিজে মুখের সামনে ধরতে পৌষ বলল, আমি হাত দিয়েই খাবো। না, শুনতে চাচ্ছি না। পৌষ মুখে দিল, যদিও বেশি খেলো না। ঘুমাতে গিয়েও তার রং ঢং দেখা গেল। আজ সে নাকি এই রুমে ঘুমাবে না। তৌসিফ ধৈর্যের পরীক্ষা বেশিক্ষণ দিল না। দরজা আটকেই দিল এক ধমক। বড় বড় চোখ করে তাকে 2 পা পিছু হটল পৌষ। পৌষ যে ভয় পেয়েছে তা তার মুখ দেখে বোঝা যাচ্ছে। তৌসিফ এগিয়ে এসে ওর হাতটা ধরতেই অভিমানে টইটুম্বর পৌষ হু হু করে কেঁদে ওঠে। তৌসিফ দীর্ঘশ্বাস ফেলে নিজের কাছে নিয়ে বিছানায় বসলো। মাথায় হাত বুলালো, বুকে ঠাই দিয়ে কপালে চুমু দিয়ে বলল, ওই বাড়িতে থাকতে দিলাম না বলে এত অভিমান? আমার ভালো লাগে না। তারা স্বার্থপর। স্বাভাবিক। এমন আত্মীয়দের কী হবে প্রসাদ? তোমাকে আমি ভালোবাসি না? ভালোবাসি না? আমার ভালোবাসা কি এত কমতি পড়লো যে একদিন যেতে না যেতে তুমি কাঁদছো? পৌষের কান্না থেমে গেল হঠাৎ। তৌসিফ ওর ভেজা গাল মুছে দিল। পুনরায় বলল, শুধু আমার প্রেমে মাতাওয়ারা থাকো প্রসাদ, আমার হয়ে থাকো। আমি সারা জীবন তোমায় আমার করে রেখে দেব। পৌষ শুধু বলল, আমি ছোটবেলা থেকে ওখানেই থেকেছি। তারাই পেলে পুষে আমায় বড় করেছে। অস্বীকার করছি না, তুমি কৃতজ্ঞ তাদের প্রতি। আমি কিছুদিন থাকতে চাই ওখানে। আপনি কেন এমন করছেন? আমার কথা অমান্য করে যেতে চাইলে চাও। পৌষ চুপ করে গেল। তৌসিফ জানে কিভাবে কাকে থামাতে হয়। পৌষের আরো কাছাকাছি আসতেই পৌষ বলে উঠল, আপনার ভাইদের সাথে যোগাযোগ বন্ধ করে দিন। মুখ তুলে তৌসিফ প্রশ্ন করে, কারণ? তারাও স্বার্থপর। কে বলল? আমি বললাম, তাদের কাছে সাহায্য চেয়েও পাইনি। তৌসিফ পৌষকে নিয়ে শুয়ে পড়ল, কপালে চুমু দিল, গালে হাত বুলিয়ে দিতে দিতে বলল, ভাই সবচাইতে বেশি সাহায্য করেছে। তারা জানতো আমি কোথায় আছি, তাই তোমাকে কিছু বলিনি। বাহ, সবাই জানতো আমি বাদে। তুমি কথায় এত পেঁচাচ্ছ হয়নি? রেগে আছে আমার তোতা পাখি? তৌসিফ ওই দিকটা আর ঘাটল না। পৌষের মন অন্যদিকে উদাসীন, তা ভালোই টের পেয়েছে তৌসিফ। আরেক জায়গায় চিন্তাও এখানে দেখাচ্ছে। তৌসিফ লোভী হলো। পৌষের পাশ ঘেঁষল, চুলেরা ভাঁজে আঙ্গুল চালিয়ে কানে ঠোঁট লাগিয়ে ফিসফিস করে বলল, প্রেম সুধা পানের অনুমতি পাবো কি? উত্তর অবশ্য আসে না। নীরবতার মাঝে তখন বাতাসের দাপটে পর্দা উড়ে হুড়মুড় করে ঠান্ডা বাতাস ভেতরে আসে।
নভেম্বর রাতের নভেম্বরের রাতের সহনীয় ঠান্ডা, কিন্তু প্রেমে মত্ত দুজন ঠান্ডা বোঝে না। গভীর আলিঙ্গনে তারা উষ্ণতা ছড়ায়। দীর্ঘ বিরতির পরে আগমনটা অসহনীয় হয়ে ওঠে। তারা ভালোবাসায় ডুব দেয়। তৌসিফ আজও তপ্ত গলায় বলে, আমার বাবু চাই পোস্টার, সত্যি চাই, খুব করে চাই। আজ ঘুমে পৌষ আবারও উত্তর দিল। তৌসিফ ওকে বুকে জড়ায়। ওর ভেতরে চাপা এক উত্তেজনা কাজ করে। জড়সড় ভাব নিয়ে চেয়ারটার এক কোণে বসা পৌষ। ডাক্তার রিপোর্ট দেখছেন। তাইফা সেই দিকে তাকিয়ে আছে আশানুরূপ কিছু কথা শুনতে। সকাল 10টা নাগাদ মিথ্যা বলে এখানে এসেছে পৌষ। তৌসিফ আজ 9টায় বের হয়েছে। পৌষ তখন জানিয়েছে ভার্সিটি যাবে। ড্রাইভারকে বলে রেখে গিয়েছে তৌসিফ। ও যাওয়ার আগ মুহূর্ত পর্যন্ত পৌষকে জিজ্ঞাসা করেছিল কোনো সমস্যা কিনা। পৌষ মাথা নেড়ে না বলেছে। তৌসিফ কিভাবে জানি বুঝে যায় সবটা। পৌষ স্বাভাবিক থাকার চেষ্টা করেছিল সেই 10টায় এসে। এখন বাজে দুপুর 1টা। টেস্ট করে ঘন্টার মধ্যে রিপোর্ট করিয়েছে তাইফা। তৌসিফ ও বউ একা ছাড়ে না। এর মধ্যে 3বার ফোন এসেছে। পৌষকে খেতে বলেছে তৌসিফ। দিন 2 ধরে তৌসিফ কিছু একটা করেছে যার ফলে সে ব্যস্ত। না হয় পৌষের মিথ্যা ধরতে তার ততটাও কষ্ট হতো না। তাইফা পৌষকে দেখে হাত ধরল, শান্ত স্বরে বলল, চিন্তা করিস না। ফুলা চোখে তাকালো পৌষ। টেস্ট করার সময় থেকেই কাঁদছে ও। বুকটা ফেটে কান্না আসছে। মনে হচ্ছে রিপোর্ট খারাপ আসবে। যদিও মা হতে না পারে তখন কি হবে? যদি তৌসিফ ছেড়ে দেয়? পৌষ তো এত ভালোবাসা ছাড়তে চায় না। তার মনটা দিন দিন লোভী হচ্ছে। ভালোবাসার লোভ তাকে আঁকড়ে ধরছে। ডাক্তার তাকালো পৌষের দিকে। পৌষের বুকটা তখন চিলিক দিয়ে উঠে। ডাক্তার শুধু বলল, মিসেস তালুকদার, আই থিঙ্ক আপনার ছোট একটা সমস্যা হয়েছে। মুখে হাত চেপে এবার কেঁদে উঠল পৌষ। এতক্ষণের চেপে রাখা কান্নাটা এবার বেরিয়ে এলো। তাইফা পৌষকে উঠে জড়িয়ে ধরে টের পেল সমান তালে কাঁপছে পৌষ। তাইফা ওকে শক্ত করে ধরে ডাক্তারের দিকে তাকিয়ে জিজ্ঞাসা করে, কি সমস্যা, কি হয়েছে? ডাক্তার রায়া যেন বিপাকে পড়ল। ঝটপট গলায় বলল, মিসেস তালুকদার, প্লিজ শান্ত হন, আমার কথাটা শুনুন। ভয় পাওয়ার কিছু নেই, শুনতে পাচ্ছেন আপনি? পৌষ তাইফাকে জড়িয়ে ধরেই বলে, আপা আমার ভালো লাগছে না। আচ্ছা বাড়ি যাব, রিপোর্টটা শুনে যাই। একটু বসো না। পৌষের চোখ মুছিয়ে বসলো তাইফা। ডাক্তার রায়া পৌষের দিকে তাকিয়ে বলল, এত ভীতু তুমি? আমি কিন্তু সাহসী ভেবেছিলাম। তৌসিফ তালুকদারের বউ এত নরম হলে হয়? পৌষ মনে মনে বলল, জামাইকে তো আমি নাটাইয়ের মতো ঘুরাই, শুধু এখন একটু ভয়ে আছি। ডাক্তার রায়া আবারও বললেন, তোমার তো আয়রন ডেফিসিয়েন্সি আছে, আই থিঙ্ক এটা জানো। পৌষ মাথা নাড়ে নাক টেনে বলল, উনি ডক্টর দেখিয়ে ওষুধ খাইয়েছেন, এখনো চলছে। গুড। এছাড়া আরেকটা সমস্যা হচ্ছে তুমি যথেষ্ট দুর্বল পুষরাত। খাওয়া দাওয়া ঠিক মতো করো। তোমার বডি তৈরি নয় বেবি ক্যারি করার জন্য। কিছু মেডিসিন দিয়েছি, এগুলো স্টার্ট করে দাও। 15 দিন পর হাজবেন্ড সহ এসো। পৌষ মাথা নাড়ে স্বস্তির শ্বাস ফেলে জিজ্ঞাসা করে, বাবু হতে তো সমস্যা নেই তাই না? বোকামে, কখন বললাম সমস্যা? এইসব টুকটাক সমস্যা তো থাকেই। ফ্যাট জাতীয় খাবার একদমই ধরবে না, কিন্তু স্বাস্থ্যসম্মত খাবার খাও। বডি আগে ঠিক করো। বাচ্চা তো আল্লাহ যখন খুশি হবেন তখন দিবেন। পৌষ চুপ করে রইল। তাইফা আলাপ চালালো ডাক্তার রায়ের সাথে। পৌষ এক ধ্যানে ভাইব্রেট হওয়া ফোনটা দেখছে। ওখানে ভেসে উঠছে তৌসিফের নাম্বার। বিকেলে ঘুমিয়েছে পৌষ। বাইরে কিচিরমিচির শব্দ শোনা যাচ্ছে। ঘুমের ঘোরে অল্প কাঁপে পৌষ। জানালা খোলা থাকায় ঠান্ডা বাতাস বইছে। গায়ে কম্বলটা নেই। থাকলে হয়তো একটু আরাম লাগতো। অলস পৌষ উঠে না, গায়ে কিছুই নেয় না। ঠান্ডা বাতাসে আর একটু কুকুরে গিয়ে তৌসিফের বালিশে মুখ গুজে দিল। এই চরম শীতল মুহূর্তে তৌসিফ নামক পুরুষটার কথা ভীষণ মনে পড়ল ওর। মনে পড়ল তাকে যত্নে আগলে রাখায় উষ্ণ বুকটার কথা, সেই গভীর আলিঙ্গনের কথা। পৌষ মনে মনে বিষাদে পরিপূর্ণ হয়েও হলো না। বালিশ থেকে আসা ঘ্রাণটা যেন তাকে বারবার মনে করাচ্ছে তৌসিফ তার কাছেই আছে, অতি নিকটে। ঘুমটা তখন আধা কাঁচা, না জাগ্রত না গভীর। ধূপধাপ পা ফেলে কেউ এসেছে তা টের পেলেও চোখ খোলার মতো ততটাও সজাগ নয় পৌষ। সশব্দে যখন দরজাটা বন্ধ হলো তখন ঘুমের মাঝে কেঁপে ওঠে ও, পিলে চমকে ওঠে, হুড়মুড়িয়ে ওঠে। চোখ তখনও বন্ধ। পৌষ চোখ খোলার আগেই ওর গালটায় চাপ পড়ে। আস্তে ধীরে চোখ খুলে মুখে উচ্চারণ করেও ছাড়া পেল না, বরং চাপটা একটু বাড়ল। দীর্ঘদিন অসুস্থ থাকায় শরীরে বল পায় না পৌষ। চোখটা খোলা মাত্রই দৃশ্যমান হলো স্বয়ং তৌসিফ। পৌষ 2 হাত দিয়ে তৌসিফের কোমরটা পেঁচিয়ে ধরে। হঠাৎ উঠায় ওর মাথা ঘুরছে। শরীর ছেড়ে দিয়ে তৌসিফের উপর জড়িয়ে যেতেই তৌসিফ গলাটা ছেড়ে নিজের হাতটা রাখলো পৌষের মাথায়। সন্তর্পণে ওকে
নিয়ে শুয়ে পড়ল। পায়ের জুতাটা তখনও পায়ে রয়ে গেছে, খোলার সুযোগ হয়নি তার। পৌষ ছাড়ে না, বরং আরেকটু ঘেঁষে মাথাটা পেট থেকে বুকে আনে। ভয় রীতিমতো ভেতরে ভূমিকম্প হলেও প্রকাশ করছে না। হাজার ফটর ফটর করুক না কেন, পৌষ জানে সত্যি তো এটাই যে তৌসিফকে এখনো জমের মতো ভয় পায় সে। আজ না বলে বাইরে গিয়েছিল, তৌসিফের এত কল ধরা হয়নি। বাসায় এসে কল দিলেও তৌসিফ রিসিভ করেনি। বুয়ারা জানিয়েছে তাদের ফোন দিয়ে তৌসিফ জেনেছে যে তাইফার সাথে গিয়েছে পৌষ। কোথায় গিয়েছে সেটা বোধহয় জানতে তার আর বাকি রয়নি, তাই শেষ কলটা দিয়েছে। পৌষ তখন কলটা রিসিভ করে কানে ধরা মানে শোনা গিয়েছে যথেষ্ট গম্ভীর ঠান্ডা এক কণ্ঠ। বাসায় যাবো এখনই। পৌষের সারা শরীর তখন বরফের মতো ঠান্ডা হলো, দরদরিয়ে ঘাম ছুটে গেল। তখন তাড়াতাড়ি তাইফাকে নিয়ে ছুটে এসেছে। সেই থেকে বাড়ি ফিরে কতই না কল দিল, রিসিভ হয় না। বুকের ভেতর নাক মুখ ঘষে পৌষ, চুলের ভাঁজে তখন তৌসিফের হাত। পৌষ হাত তুলে কোমর থেকে এবার পিঠ জড়িয়ে ধরে, আস্তে করে গলায় মুখ গুজে রাখে। ঘন ঘন শ্বাস ফেলে তৌসিফ নিজেকে শান্ত করে। পৌষ পিঠে হাত বুলায়, আস্তে করে হাত এগিয়ে এনে শার্টের বোতামগুলো খুলতে থাকে। তৌসিফ কিছুই বলে না, বুক উন্মুক্ত করে মাথা রাখে সেখানে। তৌসিফের হাত তখন চুল ছেড়ে এলোমেলো বিলি কাটছে। রাগটা হয়তো পড়ে গেল এখানেই। কথার মারপ্যাচ কিছুতেই তাদের হলো না। যা হলো সবটাই অতি শুভ্র কোমল নীরব এক উষ্ণ আলিঙ্গন। স্ত্রী খুবই দক্ষ হাতে সামাল দিল তার রাগী স্বামীকে। ভালোবেসে ছোট্ট একটু একটু টুকরো করা ভাঙা ভাঙা আদর উড়িয়ে দিল কত শত রাগ অভিযোগ। তৌসিফ আদুরে গলায় ডাকলো, হানি, হুম, ক্ষুদে লেগেছে? উঠুন, রান্না তো করেছি। কি কি রাতলে? শুধু মুড়ি ঘন্টাটা আমি করেছি। ওই দিন না খেতে চাইলেন? মা রান্না করতো, আপারও পছন্দ এটা। দেখি উঠুন, দুপুর গড়ালো সেই কখন। আমারও ক্ষুধা লেগেছে তো। খাও তো নেই, জানি তো। ঘুমিয়ে গেলাম কিভাবে জানি? আমি জানি তো কিভাবে ঘুমালে। আসো। উঠে বসে পৌষ। তৌসিফ দেখলো গালে লাল হয়ে আছে ওর, বুক ফুলিয়ে শ্বাস টানে তৌসিফ। কথা আছে তার পৌষ রাতের সাথে, এখন না বললেও তার বলতে হবে, আজই বলতে হবে। পৌষ হাত বাড়ালো, গায়ে এলিয়ে তখনও তৌসিফের আধখোলা শার্ট নিয়ে শুয়ে আছে। পৌষ ঝুঁকে তৌসিফের জুতা মোজা খুলতে খুলতে বলল, এই জুতোটা ভালো লাগলো না আমার, কেমন একটা রং, বাস কালার। আপনি দেখে মুখ ঠিক রাখলাম, না হলে এটাকে বাস কালার বলে সম্মান করতাম না। তৌসিফ ভ্রু কুচকে জিজ্ঞাসা করলো, তাহলে কি কালার বলে অসম্মান করতে? কালার বলে। তৌসিফ হাঁ করে তাকালো। পৌষ তখন খ্যাচখ্যাচ করছে সমান তালে। তৌসিফ বেচারা বউয়ের কথা হজম করতে পারল না, নাক মুখ কুচকে শুধু বলল, তুমি এত পাজি কেন? পৌষ হাত বাড়িয়ে দিল। ভাবখানা এমন সে টেনে তুলবে তৌসিফকে। তৌসিফ মাথার পেছনে হাত দিয়ে বলল, তুলতে পারবে আমাকে? পৌষ ভ্রু কুচকে বলে, কোনো সন্দেহ? একদমই না। তাহলে আর কি, হাত দিন, এক টানে উল্টে দেবো আপনাকে। আমাকে একদমই দুর্বল ভাববেন না। আমি কিন্তু একবার এক বুইড়া বেটাকে দৌড়ানি দিয়েছিলাম। শালার বেটা লুঙ্গি তুলে দৌড় দিয়ে গিয়ে একদম উল্টে পড়লো। সেই থেকে আমার সামনে আর আসেনি ভয়ে। তৌসিফের ফাটা চোখে তাকিয়ে বলল, মানে কি? বুড়ো লোককে দৌড়ে নিয়ে দিয়েছো কেন? কোমরে হাত দিয়ে পৌষ কটমট করে বলল, বাড়ির সামনে দোকানে দাঁড়িয়ে পান চা এগুলো গিলতো, আর মেয়ে দেখলেই পুতু পুতু করতো। ছোট ছোট মেয়েদের দেখে টিটকারি মারতো। একদিন দেখি পিহাকে দেখে টিটকারি মারছে। আইক্কাওয়ালা বাঁশ নিয়ে দিলাম এক দৌড়ানি। বাড়ি একটা দিতে পারলে কলিজা আমার ঠান্ডা হয়ে যেত। এখনো আশা নিয়ে আছি, বইটাকে পেলেই ধোলাই দিব, না হলে আমার নামও পোষ রাত হক পোষ না। তৌসিফ মুখটা অসহায় করে তাকালো। বউ বলে কি এটা? আইক্কাওয়ালা বাঁশ নিয়ে নাকি দৌড়ানি দিয়েছে। সেবার সিনিয়র এক ছেলেকে টুনটুনিতে কিক করেছিল, সেটা আবার গর্ব করে বলে। পৌষ আবার ঝাঁকি দিয়ে বলল, কি হলো, হাত দিন। মাথার পেছন থেকে হাত বের করে এগিয়ে দিল তৌসিফ। পৌষ দিল এক টান। তৌসিফ নড়ল না এক ইঞ্চি। পৌষ দাঁত কিটিমিটি করে, ফোঁস করে শ্বাস ফেলে নিজেই বল দিয়ে উঠে তৌসিফ। পৌষ দাঁত বের করে হাসলো, ভ্রু উঁচু করে ইশারা করলো। তৌসিফ বুঝলো হয়তো বউ বলছে, এই যে দেখলেন, উঠালাম আমি। শুনলাম দেশের বাইরে যাচ্ছিস। তাইফার প্রশ্নে তৌসিফ টিভি থেকে নজর সরালো। এক পলক দেখলো বারান্দায় থাকা পৌষকে। ভিডিও কলে শ্রেয়ার সাথে কথা বলছে। নেটওয়ার্ক ইস্যু হওয়ার দরুন বারান্দায় যাওয়া তার। তাইফার দিকে তাকিয়ে তৌসিফ বলল, সারাদিন বাসায় থেকে ভাবলাম ঘুরি আনি। কোথায় যাওয়া হচ্ছে? অস্ট্রেলিয়া। হজরটা সেরে ফেলতি? ইনশাল্লাহ আপা, ইচ্ছে আছে বাচ্চা কাছে নিয়ে যাব। ইনশাল্লাহ। তুষু একটা কথা ছিল। তাইফা ইতস্তত করে কথাটা বলল। তৌসিফ এবার টিভির সাউন্ডটা মিউট করে দিয়ে ঘুরে বসে জিজ্ঞাসা করলো, কি হয়েছে আপা? সব ঠিক? তোকে না বলে পোষকে নিয়ে গেলাম, রেগে আছিস আপার ওপর? আমি আসলে চাইছিলাম যাতে
কোনো সমস্যা না হয় তাই। তাইফার কথা থামিয়ে দিয়ে তৌসিফ বলে উঠল, আমার বউ, আমি বুঝে নিতাম আপা, তোমার কষ্ট করার দরকার ছিল না। আমি জানি তুমি ভালোর জন্য করেছো, কিন্তু জানো এখানে সমস্যাটা হবে কোথায়? তৌসিফের কণ্ঠস্বর দৃঢ় এবং রুষ্ট। তাইফা বুঝে গেল চট করে, ভাই রেগে গিয়েছে। বউ নিয়ে সে অনেক সিরিয়াস। যাকে মন থেকে একবার গ্রহণ করে তাকে সে ছাড়তে পারে না। এক্ষেত্রে পৌষকে তৌসিফ একটু বেশি আপন করেছে, তা দেখা যায়, বোঝা যায়, লোক মুখে শোনা যায়। তৌসিফ তাইফাকে উদ্দেশ্য করে বলল, আপা ওর স্বভাব আমার জানা, ওর মাথা থেকে পা সবটাই আমার মুখস্থ, ঠুটস্থ। এই যে এখন ডক্টর দেখালে না তুমি, এখনও এটা নিয়ে পড়ে থাকবে সারাক্ষণ, ওর মাথায় এটাই ঘুরবে, পাগল হয়ে যাবে এটার জন্য। ও আমাকে খুশি করার জন্য এই বাচ্চাটি দিতে চাইবে। এখন ওর মাথায় ঢুকে গিয়েছে আমরা বাচ্চা চাই। সেই থেকে আমি না বলতেও নিজে নিজে ভেবে নিয়েছে হয়তো বাচ্চা না হলে আমি ওকে অবহেলা করব। এখানে ওর দোষ নেই আপা, ছোটো থেকে আমার তোতা পাখি এভাবেই বড় হয়েছে। ওই বাড়িতে ওকে বসে খাওয়ানো হতো না, ও চাষিরা হাসতে হাসতে কাজ তুলে দিত। ও রান্নার হাত দেখেছো, পাক্কা গৃহিণী। এই হাত শখ করে রান্না শেখার হাত না, এই হাত চাপে পড়ে করা রান্নার। আমি চিনি মায়ের হাতে স্বাদ পাই। ওর লবণ দিতে চামচ লাগে না আপা, মায়ের মতো আন্দাজ করে দিয়ে দেয়। ওর চামড়ার ছিটাফোটা দেখো, বহু বছর পুরাতন তেলের ছিটাফোটা দেখ। এগুলো দেখে কবে থেকে করেছে ও বলো? নিশ্চিত স্কুলে থাকাকালীন সময় থেকে। ওর ভাই বোন থাকায় আর চাচারা হয়তো কিছুটা সদাই ছিল। এবার ভাবো আমার মতো বিবাহিত সংসার করা, এলাকায় যার নামে নারী ঘটিত ব্যাপার, যারা মুখে মুখে তার কাছে কেউ মেরে দেয় না, কিন্তু ভাতিজি দিয়ে দিল তারা। হ্যাঁ আমি স্বীকার করি আমি অপরাধী, পাস দিয়েছি, কিন্তু কতটা আপা? ওটা পাস না বরং লোভ ছিল। তারা এখন বুক ফুলে হাঁটিয়ার বলে চাচা হওয়ার দায়িত্ব পালন করছি। ভাতিজি বড় ঘরে দিয়েছি, সে সুখে আছে, ভরপুর সংসার। কোথায় একটা বার না হয় আবার অনুপস্থিতিতে সেই চাচারা জোর করে নিয়ে যেত, যেভাবে জোর করে বিয়ে দিল। ওকে আমি বিয়ের আগে ভালোবাসিনি আপা, ভালোবেসেছি বিয়ের পর। ওর প্রতি আমার ভালোবাসা পবিত্র, ওর সাথে জড়িয়ে আছে এমন সবটা দায়িত্ব আমার। বাচ্চা আমার চাই, কিন্তু পৌষ রাতের স্বাস্থ্যের বিপরীতে গিয়ে না। আমি চেয়েছি বাচ্চা যাতে ও প্রস্তুত থাকে, কিন্তু এখনও উঠে পড়ে লেগেছে বাচ্চার জন্য। ওকে ফিরিয়ে দেওয়ার সাধ্য আমি তৌফিক হারিয়ে ফেলেছি বহু আগে। পাজি দুষ্ট আর দুরন্তেই তোদাবাকে আমি পুষে রাখি যত্নে আপা। ওর অযত্ন হবে এই দায় আমি নিতে পারবো না আপা, সৃষ্টিকতা সেই ক্ষমতা আমার দেয়নি। তাইফা থম ধরে গেল। আসলেও বুঝতেই পারেনি তৌসিফ যেভাবে ভেবেছে। মূলত স্বামী স্ত্রীর মাঝে ঢুকাটাই উচিত হয়নি। তাইফা চেয়েছিল একটু গুছিয়ে দিতে, কিন্তু ঝামেলা পাকিয়ে যাবে এটা ওর ধারণার বাইরে ছিল। তৌসিফ বুঝে তাই তাইফার হাত ধরে বলল, আমি জানি তুমি ইচ্ছা করে করোনি। কি ঝামেলা পাকিয়ে দিলাম বল তো শোনা। কোনো ঝামেলা না, বললাম না পুষে রেখেছি এই পাখি। আমিও বুঝিয়ে বলবো, কিন্তু কথা হলো বিনিময়ে তোমার শ্বশুর ডুগডুগি বাজাবে সে। তাইফা মৃদু হাসলো। তৌসিফ যে এতটা ভালোবাসে পৌষকে তা ধারণার বাইরে ছিল ওর। বারান্দায় দাঁড়িয়ে পৌষ নাক টেনে বলল, ভাবি হেমু ভাইকে বলবে আমার এখানে আসতে তোমাদের নিয়ে। বলবো তো, বাবুর 40 দিন হোক আগে। আচ্ছা ভাবি, বাবু জ্বালায় কেমন? এই যে সারা রাত ঘুমায়নি, এখন ঘুমাচ্ছে, আবার রাতে উঠে যাবে। তোর ভাই হাঁটে কোলে নিয়ে ইনিমিনি এসেছে দেখ। পৌষ দেখলো যমজ দুটো একসাথে ভাতিজার গালে চুমু দিচ্ছে। বুকটা জুড়িয়ে যায় এই দৃশ্য দেখে। পৌষ মনে মনে হাসে। তার বাচ্চা হলে সে কলিজায় পুড়ে রাখবে। তৌসিফ তখন আরো ভালোবাসবে। পৌষ আবার ভাবে যদি বাচ্চা হতে গিয়ে সে মরে যায় তখন কিভাবে হবে ভালোবাসা। কতই তো খবর দেখায়, ইদানিং আবার এইসবই মাথায় ঘুরে। পৌষ ভয় পায়, পরক্ষণেই ভাবে লাগলে মরণ হোক, তবু সে আমার হোক। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।